সুপ্রভাত আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি বন্ধুরা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকের ব্লগটাও। সাথেই থেকো, নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, বুক ভরা ভালোবাসা, বড়দের প্রতি প্রণাম রইল। তো গত বছর কিন্তু কালী পূজাতে আমরা এদিকে পাশেই একটা বাড়িতে গেছিলাম প্রসাদ খেতে। সেই বাড়ি থেকেই দিদিটা প্রসাদ এবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কেন বলো তো? কারণ বাড়িতে গার্জেন ছিল না, তো যার জন্য উনি প্রসাদ আর কি করে আশেপাশে কিছু লোককে নিজেই বাড়িতে দিয়ে গেছেন। বুঝতেই পারো, বাড়িতে গার্জিয়ান না থাকলে কিন্তু খুবই অসুবিধা হয়, তাই না? তো সেই কারণে কিন্তু পূজা তো করতেই হবে, তাই জন্য প্রসাদটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। প্রসাদ যেরকম হয় আর কি, অমৃত প্রসাদ বলে কথা। তো এখানটায় কিন্তু এই যে পোলাও ছিল, চাটনি ছিল, ঘন্ট, পনিরের সবজি, তো আমরা খেয়ে নিয়েছি। আর তারপর তোমাদের দেখালাম, আমি কিন্তু একটা শিলনোড়া রাত্রেবেলা কালকে এনেছিলাম। রাত্রেবেলা বলতে বিকেলের দিকে নিয়ে এসেছিলাম, তো সারা রাত ভিজিয়ে রেখেছি আর কি। তো তারপর হচ্ছে লবণ, সোনু বললো, ভিডিওতে দেখেছে লবণ জলে ভিজিয়ে রাখতে হবে, তো লবণ জলে ভিজিয়ে রেখেছি সারা রাত। তারপরের দিন ওটাকে আবার চাল বেটে, পাতা বেটে, ডাল বেটে, কী কী পেয়েছি, যা পেয়েছি বেটে সাফ করে নিয়েছি ভালো করে। তারপরে ওটাতে মশলা বেটেছি। তারপরেও কয়েকটা দিন না একটু কিরকির কিরকির করতো, এত কিছু বাটার পরেও, ভালো করে ধোয়ার পরেও। তো যাই হোক, তারপরে গিয়ে বেশ কিছুদিন পর এখন আর ওই জিনিসটা নেই, বোধহয় 3-4 দিন ওরকম করেছে, তারপরে এখন কিন্তু নেই। এখন ভালো হয়ে গেছে, আর কিরকির করে না। যাই হোক, মানে পুরো সবজিটা না, নিচের যেটুকু সবজি থাকতো ওইটুকু একটু কিরকির করতো। তো ওইটা দেখার পর আমি ওই নিচের সবজির তখন আর খেতাম না, উপর উপর থেকে আস্তে আস্তে নিতাম, এই ব্যবস্থা। যাক, শিলনোড়া থাকলে খুব ভালো হয়, মানে রান্নার টেস্টটাই বেড়ে যায়। সত্যি বলতে অনেক দিন ধরে শিলনোড়া বেটে খাই না, না হঠাৎ করে এখন বেটে খাচ্ছি, খুব ভালো লাগছে খেতে। ডিমের চচ্চড়ি বলো, যাই বলো, মশলা দিয়ে, বাটা মশলা দিয়ে যেটাই বানাচ্ছি ভালো লাগছে খেতে। মিক্সিতে গ্রাইন্ড করলে ওটা আলাদা হয়, আর হাতে বাটার সত্যিই টেস্ট আলাদা। কারণ এখানে আস্ত আস্ত থাকে, একদম মশলাটাকে আস্তভাবে আমরা বেটে নিচ্ছি সুন্দর করে। ওর যে একটা নিজস্বতা সেটা থেকেই যায় আর কি, বজায়। আর মিক্সিতে করলে একটা হিট হয় না, সেই হিটে কিন্তু ভাপা ভাপা টাইপের হয়ে যায় মশলাটা। তো সে কারণে ওর যে নিজস্ব একটা ফ্লেভার, সেটা কিন্তু অনেকটাই ওখানেই হয়ে যায়। তো যাই হোক, তারপরে কালকে আমি কিন্তু শিলনোড়াই শুধু না, তারপর কিন্তু এটাও নিয়ে এসেছিলাম, এই ড্রামগুলো, কৌটোগুলো। এর মধ্যে চাল, আটা, ডাল টাল এগুলো রাখতে পারবো। সংসারের এই টুকটাক জিনিস তো সবসময় দরকার হয়ই। আমার আগের যে কৌটোগুলো আছে সেগুলো সাদা, আর এই যে ব্লুর মধ্যে ছিল, তাই ম্যাচ করে এই ধরনের রঙেই কিন্তু নিয়েছি। এইটা নিয়ে 3 সেট হয়ে গেল আমার, এই সেম কালারেরই। তো কাজে লাগবে, চাল ঠাল রাখতে লাগে, জিনিস কত কিছু রাখতে হয়, তাই না? তার জন্য এগুলো এনে কিন্তু ভালো করে ধুয়ে এই যে শুকিয়ে রেখেছি আমি, এর উপর করে দিয়েছিলাম। আর আমি পাশের ঘরে দিদির ঘরে গেছিলাম, দিদির চুলটা একটু স্ট্রেটনিং করে দেওয়ার জন্য। একটা অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি মনে হয় ছিল, গিয়েছিল, তার জন্য আর কি স্ট্রেট করে দিলাম চুলটা। দিয়ে এসে এই যে কাজগুলো সব করে নিচ্ছি। এগুলো শুকিয়ে গেছে, এখানে এখন চালটা ঢেলে রাখবো। স্ট্রেটনিং করে দিতে গেলাম, দিদি বলছে দাঁড়াও, আগে খাও, চাটা খেয়ে নিয়ে তারপরে করো। তো চায়ের সঙ্গে আবার দিকে লুচিও নিয়ে এসছে, তো বলছে খাও। তো যাই হোক, খেয়ে দিয়ে কাজটা করে দিয়ে চলে এসেছি। আগে সেরকম কাউকে তো বলতাম না যে আমি এই কাজগুলো পারি, তো এখন যেহেতু একটু আধটু আশেপাশের লোকজন জেনে গেছে, মানে পরিচিতরা, তো তারা কিন্তু টুকটাক এভাবে আমাকে দিয়ে কিন্তু কাজগুলো করিয়ে নেয়। তো ভালো লাগে বেশ, টুকটাক একটু আধটু কাজ হলে না মনটা ভালোই লাগে। তো এই জন্য আর কি করি ঘরের কাজ, তার সাথে বাচ্চার সমস্ত কিছু সামলানো, সাথে আমার টুকটাক যে কাজগুলো আমি পাই সেগুলো আমি কন্টিনিউ করে যাই। এই গরমে কিন্তু সারাদিন ঘরের কাজগুলো করতে করতেই শরীরটা হাঁপিয়ে ওঠে, তারপর মনে হয় একটুখানি রেস্ট করি। কিন্তু তারপরেও আমি না কাজ করতে ভালোবাসি, যদি একটু রেস্ট নাও নেওয়া হয় কোনো ব্যাপার না। তারপরে আমি টুকটাক কাজ হলে আমি রেস্ট না নিয়েও আমি কিন্তু কাজগুলো করি, মানে চুপ করে থাকতে চাই না আর কি। যতক্ষণ কাজ করতে পারি, কাজ করার ক্ষমতা আছে, ততক্ষণ যদি আমি কাজ পাই আমি করে যাব।
তো আমি যে তোমরা দেখলে আমি আটা এখানে করছিলাম, তো এই এতটা আটা আমার করে হয়ে গেছে, আর একটা প্যাকেট বাকি আছে, তো থাক ওটা রেখে দেবো, আর ওটা করার সময় নেই। এই যে একটা প্যাকেট বাকি আছে, এটা রেখে দেবো এমনিতে করেই। আর এই যেটুকু করেছি, বাকি যে কটা করেছি 3টা করলাম, এই 3টাকে এখন আমি কৌটোতে ভরে নেব, ভরে রেখে দেবো। আর পুরো ঘরটা একটু আরেকবার ঝাড়ু দিয়ে নিই, সকালবেলা তো করেইছিলাম, তো তারপরে বুঝতেই পারছি সারাদিন আরও হয়ে যায়। ঘর দোরগুলো একটু ঝাড়ু দেবো, গুছিয়ে টুচিয়ে পরিষ্কার করে স্নান করে রান্না বসিয়ে দিই। কারণ মাসি শাশুড়ি মা আর তার মেয়ে আর তার নাতনি নাতি হবে হয়তো, মানে আমার যে মাসি শাশুড়ি আছে তার মেয়ের ঘরে বাচ্চা হয়েছে, সেই পুচকু বা পুচকি, সে এসছে। ফার্স্ট টাইম বোধহয় তাকে দেখবো, কারণ তাকে প্রেগনেন্ট যখন ছিল তখন দেখেছি, তো তারপর দেখা হয়নি বাচ্চাটাকে নিয়ে আসছে। তো বাবা আছে ওর, মানে মেসোমশাই আছেন আর কি। তো ওনারা এসেছেন এখানে ডক্টর দেখাতে। মাসি শাশুড়ির একটু সমস্যা আছে, অপারেশনের জায়গাটা নাকি ব্যথা, তো সেই কারণে ওনারা আবার ডক্টর দেখাতে এসছেন। তো এদিকে ফোন করলেন যে এদিকে এসছি, তাহলে ঠিক আছে, তাহলে তো এদিকে আসো। তাহলে ঠিক আছে, দেখি যদি সময় পাই তো আসবো। তো ঝটাপট এখন এগুলোই করে নিয়ে রান্নাবান্না বসিয়ে দিই, তাই না? এই মুহূর্তে এত কম সময়ের মধ্যে এখন আমি বাজার কী করে যাই বলো তো? সেদিনকে সন্ধ্যাবেলা এসেছে, সেটাও মানে সেদিনকে ওরকম হয়েছিল, আর আজকেও তাই। সন্ধ্যাবেলা যেহেতু এসেছিলো তখন আমি জানতাম না যে আসবে কি না আদতে। যখন ভাই বিকেলবেলা ফোন করেছিল তখনও বলেনি, শুধু বলেছিল আমরা এখানে এসেছি। তা আমি বললাম যে এসো, বললো যে আচ্ছা দেখি। পরে যখন বললো তার কিছুক্ষণের মধ্যে ওরা ঢুকে গেছে, তো আমি শিওর ছিলাম না আসবে কি না। আবার আজকেও মাসি শাশুড়ি ওরকম বলছে যে দেখি যদি সময় পাই, কিন্তু তারপরেও এইটুকু সময়ের মধ্যে বাজার করে নিয়ে আসে এই করা মানে ইম্পসিবল, সম্ভবই না। আর আমি বাজার করে আনতে আনতে ওদের মনে করো হয়তো সকালে বেরিয়েছে, তাই না, বা দুপুরে বেরিয়েছে, খিদেও হয়তো পেয়ে গেছে, বাজার করে নিয়ে আসবো, ততক্ষণে অনেকটা দেরি হয়ে যাবে। তার চেয়ে বরং যা আছে তাই করি, পাশের দোকান থেকে ডিম নিয়ে আসি। খিদের চোটে মানে তখন যে কোনো একটা খাবারই তখন ভালো লাগে, তাই না? এই হলো সমস্যা ছেলে মানুষ বা পুরুষ মানুষ বাড়িতে না থাকলে, যে ফট করে একটু বাজারে পাঠিয়ে দেবো, ছেলেও এত বড় হয়নি, এই হলো সমস্যা। কেউ একটা আসলে ফট করে বাজার যেতে পারি না, আগে থেকে জানালে ভালো হয় আর কি। কেউ যদি আসে তাহলে একটু আগে থেকে যদি আমাকে জানায়, যে আগের দিন যদি জানায়, তাহলে সকাল সকাল আমি বাজারটা করে নিয়ে আসতে পারি, পরে রান্নাবান্না ঘরের কাজগুলো করতে পারি। এই হলো অসুবিধা বাড়িতে লোকজন মানে ছেলে মানুষ পুরুষ মানুষ না থাকলে। তো চলো, কোনো ব্যাপার না, ঝটাপট কাজগুলো করি, গল্প করার একদমই টাইম নেই, আসছি পরে। ছেলে যেহেতু ঘরেই থাকে, সারাদিনে ঘরের হাল একরকম করে রাখি, নিজেদের মতো থাকি, তাই ঘর গুছাবো, ঘরের কাজ করব, রান্না করব নাকি বাজার করব, একটা মানুষ কত দূরে কত কী করবো বলো? তো সেই কারণে ভীষণ অসুবিধা হয়ে যায়, মানে বাজার যদি করতে হয়, তারপরে এসে যদি রান্না করতে হয়, তো প্রচুর সময় লাগে আমার কেন, যে কোনো মানুষেরই লাগবে। তাই যাদের বাড়িতে কোনো একজন পুরুষ মানুষ আছে, হাজব্যান্ড আছে, তাদের কিন্তু সুবিধা হয় যে বাজারটা করে নিয়ে এসে দিল, বউরা রান্না করছে, তাই না? সেটা আলাদা ব্যাপার। আর যখন কোনো আত্মীয় আসে না, ধরো পুরুষ মানুষও আসলো, তো তখন আবার তাকে বলতে না ভালো লাগে না আমার, যে টাকা দিচ্ছি যাও তো কিছু একটা নিয়ে আসো। আমি জানি সে নিশ্চয়ই বলবে যে না টাকা লাগবে না, আমি আনবো এখন। তো তখন মনে হবে যে তাহলে কী লাভ, তাই না? এরকম মনে হয় আমার, সেই জন্য আমার বলতেও ইচ্ছে করে না যে টাকা দিয়েই কিছু নিয়ে আসো। কারণ এই কথাটা বললেই যে কেউ বলবে যে আমি টাকা লাগবে না, আমি নিয়ে আসছি। তো ওদের টাকা দিয়ে যদি ওদেরকে খাওয়াই, তো এটাও কীরকম লাগে, তাই না? তো সেই কারণেই মনে হয় না, যদি হাতে সময় না থাকে পাশে থেকে ডিমই নিয়ে আসি। আর আগে থেকেই যদি জানায় যে আমরা আসছি, যদি কনফার্ম জানায়, তখন ব্যাপারটা আলাদা থাকে, তখন নিজে গিয়ে বাজার থেকে কিছু একটা নিয়ে আসা যায়। এই জন্যই আর কি ডিম নিয়ে এসে রান্নাবান্না তো করেছি, কিন্তু ওরা আর আসেনি, যাক তারপরে আর কি আমরাই খেয়ে নিয়েছি। আসলে ওই পুচকিটা যে এসেছিলো, যে আমার মাসি শাশুড়ির মেয়ের যে বাচ্চা, ওর দুধটা নাকি নিয়ে আসেনি, খাবারটা নিয়ে আসেনি, তো তার জন্য বলছিল যে পুচকির খাবারটা তো আনিনি, এই জন্য আর ঢুকলাম না, নাহলে খাবারটা আনলে ঢুকতাম। পরে আমি যখন রাত্রি হয়ে যাচ্ছে ফোন করলাম, তখন বলছি আমরা চলে এসেছি। তো এই হলো ব্যাপার, যাক। তারপরে এটা পরের দিন সকালবেলা আমার ফ্রেন্ড বলছিল চলো তো আমাদের ওর বড় ছেলের যে স্কুল আছে ওখানটাতে যাওয়ার জন্য বলছিল, বলে চলো একটু তাহলে ভালোও লাগবে একসাথে গেলে, যেহেতু আবির আছে, আবিরকে আমি ওই সময়টা একটু দেখলে ওর ছেলের খাতাগুলো ভালো করে চেক আপ করতে পারবে, আজকে খাতা দেখাবে ওর।
আর বলল যে তুমিও একটু মানে ঘুরে আসবে, ভালো লাগবে, এখন একটু ব্লগ ট্লগও করতে পারবে। তা আমি ভাবলাম চলো তাহলে যাওয়াই যাক, দেখে আসি ওদের স্কুলটা। তো এই জন্য চলছি আমরা সকাল সকাল কিন্তু আবিরের স্কুলে। বেশ ভালো লাগলো আমার স্কুলটা, ভীষণই সুন্দর। সারদা বিদ্যা মন্দির নামটাও যেরকম সুন্দর, আর স্কুলটাও একদম সেরকমই, একদম মন্দিরের মতো, আর পুরো বাঙালিয়ানা দিয়ে ভরপুর। আর এত সুন্দর পরিবেশ, সবুজে সবুজে ঘেরা, একদম মানে প্রকৃতির মাঝে যেন একটা খুব সুন্দর একটা স্কুল, প্রকৃতির কোল ঘেঁষা এরকম সবুজে সবুজে ঘেরা। মানে ওখানে আবাদ সাবাদ থেকে নিয়ে গরু পালন, ফলের চাষ, সব কিছু আছে। কলা বাগান, সেই কলা বাগান থেকে কলা তুলে তুলে বাচ্চাদেরকে খাওয়ানো, যে গাই পোষা হয় সেখানে, সেই গাই দুইয়ে দুধ খাওয়ার, টিফিনে বাচ্চাদেরকে দুধ খাওয়ানো, এই সমস্ত মানে অন্য রকম একটা স্কুল। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সাথে থাকো। আবার সেখানে সবজির আবাদ সাবাদও আছে। এই ধরো শিম লাগিয়েছে, বেগুন লাগিয়েছে, সবজি টবজিও হয়, সেগুলো রান্না করে হচ্ছে পিকনিক টিকনিকে খাওয়ানো হয়। প্রচুর মানে আলাদা রকম একটা দারচিনির গাছ আছে, আলাদা রকম একটা স্কুল, আলাদা রকম একটা পরিবেশ। ভীষণ ভালো লেগেছে, তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। একটু আগে আসছে গল্প করে দিল ওকে নিয়ে। উপরতলায়ও বাঁশের রেলিং, মানে একটা আলাদা রকম একটা মানে গ্রাম্য ছোঁয়া আছে। আর প্রচুর গাছ, আবির আসো আসো। মাস্টারগুলো হচ্ছে ধুতি পাজামা করছে, আরে আসো মানে আলাদা একটা ভাইব। সুন্দর মেঝের মধ্যে বসে গল্প করছে প্যারেন্টসদের সঙ্গে। হ্যাঁ মাগলি কি গো? ও পানি আর পানি পারতে পারিনি তো কি হয়েছে, পেয়ে গেছি একটা। টক টক নয়, তাই তো, সেন্টটা ভালো লাগছে। ওইটা বলবো দেখলে আবার বকা দেয় না, তাহলে বকা দিয়ে তুমি করছো কেন? বকা দেয় বাচ্চাগুলো যদি করে, আমরা যদি শিয়ার মাছি করি না তাহলে বকা দেয়। ওই যে জলপাই গাছ, তারপরে যে আমলা গাছ, ওই যে আমলা আমরা খাওয়া পরিবার থাকবে না, আমাদের খাইতে দেয় না বাচ্চাদের জন্য। হ্যাঁ মানে এখানে ফলের গাছ কি নেই, ফুলের গাছ, ফলের গাছ। মশলা বাটা না, মাংসের মশলাটা তোমাকে বলছিল দারচিনি। এই যে স্বামী বিবেকানন্দর এসে মূর্তি, সত্যি একটা আলাদা ভাইব, চারিদিকে গাছপালা। না আমাদের স্কুলে যেরকম ছিল বড় প্রশস্ত মাঠ, এসে সেরকম। এটা তো লেবু গাছের মতো দেখতে গো। দারচিনি একটু হালকা করে ছোট্ট করে ছিঁড়ে দেখি। পাতাটাও কি সুন্দর সেন্ট, মাগো
খুব চেনা চেনা একটা সেন্ট। মাংস এটা ওরকমই অনেকটা হালকা ওরকমই সেন্ট। ও কিছু করে করবে না, তোমাকে আর আমরা যে ছেড়ে রাখে না, হ্যাঁ তোমরা নাকে ধরতেছে। জাহাজ একটা থাকে না এগুলো, ওই যে এইগুলোরই চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে হচ্ছে বিক্রি করা হয় দার্জিলিং। এই যে দারচিনি, লাঠি হলে পারে বকা দিতে। টক নয় গো, একটা আলাদাই সেন্ট। লাঠি ভালোই টেস্ট আছে। বকা দেবে যদি না বাবা। হ্যাঁ বকা দেবো, একদিন বকা খেলাম তো কি না বাবা, ফার্স্ট দিন এসে বকা খাওয়া যাবে না, এগুলো উঁচু ক্লাসের জন্য। না আমি ফার্স্ট এসে বকা খাই। পুলিশ মানুষের রাগ বেশি। সবাই এবার না বিকল্প আছে ভাই। আরে লিচু গাছ দেখো, লিচু উপরে দেখো, দেখি একটা লিচু পাওয়া যায় নাকি। চেয়ার টেবিলেও নয়, বসার জায়গাটা বাহ কি সুন্দর। এদিকে বাগান। এটা কি স্কুলের আন্ডারে? এটা কি স্কুলের আন্ডারেই? ও বাবা, গার্জেনগুলো আছে না, গার্জেনগুলোকে এদিকে অ্যালাউ করে না, গার্জেনগুলোকে ওদিকে বসতে দেয়। পিকনিকে নিয়ে যায় না। বাচ্চাদের জন্য দেখো নিচু স্তরে ঘর বসার জন্য। সমস্ত টিচারই ধুতি পাজামা পরা দেখলাম আমি। ওই বড়দারও লিচুগুলো দেখো, ওই লিচুগুলো, বাঁশের বেড়া, লিচুগুলো, লিচু গাছ, জাম কত কিছু। ওই যে লিচু হয়েছে, এই পাশে ঝোঁকাটা তো অনেক থকা থকা। হ্যাঁ যে লিচু হয়েছে থকা থকা। বাবা এগুলো নো জানে না, এক থোকা হয়েছে এই গাছটা। সুপারি গাছ কি নাই, এক থোকা হয়েছে। এগুলো আমরা একটা করে লাগাই। পেয়ারা গাছ, টিচাররা কি সুন্দর কতক্ষণ করে বোঝাচ্ছে, কি করে পড়ালে ভালো করে বুঝবে বাচ্চারা। সুন্দর করে বসে বসে বোঝাচ্ছে। আসো আয়ুষ। তোমরা তো আসবেন, যে যাই দেখা সাক্ষাৎ করি সেখানে। দেখা সাক্ষাৎ করি, তোমরা তো কিছু খাওয়ানি না। ওই লিচু গাছে লিচু পড়ে আছে, লিচু খাবো। চলো গাছটা তো দিবে আলাদা চাঁদা নেই। কাই দে আসেন, ভালো চলো। হ্যাঁ কোনটা মাশরুম? ওই যে ওগুলো তো এমনি হয়েছে, এগুলো মাশরুম তো আমরা খাই। ওই যে ওখানে ওগুলো এমনি হয়েছে তো। ওই যে নিবে নাকি? ওগুলো তো এমনি হয়েছে। এই মাশরুমটা ইয়ের মতো হয়, এটা এমনি হয়েছে। খাই তো আমরা এগুলো ভাজা। কলা বাগানও আছে, এদিকে দিঘি বাবা, মাছ আসছে। মাছ। নামটাও সুন্দর, সারদা বিদ্যা মন্দির। ফুল কি সুন্দর ফুল। এখানে পুকুর আছে, মাছ আছে। চলে আসলাম আমরা মন্দির এরিয়ার দিকে, আর এখানে গান বাজছিল তাই আমি মিউট করে দিলাম। তো দেখতেই পেলে ভীষণই সুন্দর, একদম সবুজে সবুজে ঘেরা একটা স্কুল। চারিদিকে বাগান, সবজি ক্ষেত, ফলের ক্ষেত, তারপরে আবার পুকুরে মাছ আছে। এই মাছ তুলে নাকি আবার বাচ্চাদের পিকনিকে খাওয়ানো হয়। গাই আছে, গাই দেখলে মাঠের মধ্যে সেই গায়ে দুধ দুইয়ে হচ্ছে বাচ্চাদেরকে খাওয়ানো হয় টিফিনে।
ফল আছে গাছে, ফল ছিঁড়ে ছিঁড়ে বাচ্চাদের দেওয়া হয়, কিন্তু গার্জিয়ানদেরকে কিন্তু ছিঁড়তে দেয় না। তো আমার ফ্রেন্ড কিন্তু ছিঁড়ছিল, তো আমি ওকে বলছি না তুলো না, ফার্স্ট দিন এসে আমি কিন্তু বকা খেতে চাই না, আমার ভীষণই ভয় লাগে কেউ মানে কোনো কিছু বললে যেন না বলে, কোনো কিছু আমাকে নিয়ে যেন কোনো কমপ্লেইন না হয়, এটা ভীষণ ভয় পাই আমি। তো বলছে তুমি এত ভয় পাও, যার জন্য আমি মানে পারতেই পারলাম না। তো যাই হোক, আমরা চলে আসলাম এখন মন্দিরের দিকে। এখানে কিন্তু মন্দিরের সামনে দেখো কত সুন্দর সুন্দর বড় বড় ফুল ফুটে আছে, ভীষণই ভালো লাগছিল দেখতে। আর কি বলবো, একটা আলাদা রকম শান্তি এখানটায় এসে, খুব সুন্দর মনোরম পরিবেশ একদম, অনেকটা জায়গা জুড়ে স্কুলটা। আর মানে স্কুল না, মনে হচ্ছে একটা শান্তি নিকেতন আর কি, খুব সুন্দর শান্তি, পাখি গাছপালা ফুল ফলে ভরা, মানে কি নেই, দিঘি। এবারে কিন্তু উপরেও যাব আমরা, আবির তো চলে গেছে মন্দিরের সামনে। তো চলো উপরে যাওয়া যাক, ওখান থেকেও দৃশ্যটা খুব ভালো লাগছিল দেখতে। তো স্কুলের ভিতরে এরকম একটা এত বড় মন্দির, খুব ভালো ব্যাপারটা। তো এখানে এসে মানে পুজোয় বাচ্চারা অ্যাটেন্ড করতে পারে, তাই না? খুব দরকার মন্দিরে একটুখানি প্রেয়ার করা, একটু টাইম স্পেন্ড করা পুজোর সময়। ভালো লাগলো আর কি। সারদা বিদ্যা মন্দির নামটাও যেরকম, ঠিক সেরকম মন্দিরও আছে। আবার সাইডে ওখানে সরস্বতী মায়ের মূর্তি দেখলাম, মানে সরস্বতী পূজা হয়, দুর্গা পূজা হয়। আবার ওখানে একদম খোলা, যে সেটাতে যেখানে মিটিং হচ্ছিল, মানে আলাদা রকম একটা মিটিং দেখতে পেলাম আজকে। আমাদের মানে দেখি সোনুদের স্কুলে বা অন্যান্য স্কুলে মানে ক্লাসরুমে মিটিং হয়, দিল্লিতেও সেম ছিল। আর এদের দেখছি সুন্দর একটা খোলামেলা, উপরে শুধু টিনের ছাউনি, আর পুরো একদম চারিদিকে খোলা একটা ঘরের নিচে বসে মিটিং হচ্ছে। স্যারেরা সুন্দর করে আসন করে বসেছে, ধুতি পাঞ্জাবি পরে, আর একটা বক্স মতো নিয়েছে, যে বক্সগুলো আর কি বাচ্চাদের জন্য ক্লাসে দেওয়া হয়। ওই বক্সের উপর বাচ্চারা বই খাতা রেখে পড়াশোনা করে, নিচে বসে, নিচে মাদুর পাতা আছে, আর ওখানে বসে ওই বক্সটার উপর বই খাতা রেখে পড়াশোনা করছে বাচ্চারা। ঠিক সেইভাবে একটা বক্স নিয়ে টিচার বসে আছেন, আর গার্জিয়ানদেরকে আর কি ওই খাতা দেখানো হচ্ছে, বোঝানো হচ্ছে কীভাবে পড়ানো ভালো, কীভাবে কী করা উচিত, সমস্ত কিছু বলা হচ্ছে। মানে অনেকক্ষণ ধরে গার্জিয়ানদের সঙ্গে উনি কিন্তু কথা বলে যাচ্ছেন কন্টিনিউয়াসলি। আর তারপর সেই যে ঘরটা ছাউনি শুধু দেওয়া, সেই ঘরটার এক প্রান্তে ওখানে বিশাল বড় একটা ব্ল্যাকবোর্ড আছে, সেখানে হচ্ছে মা সরস্বতীর মূর্তি আছে, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এঁকে রেখেছেন, সামনে হারমোনিয়াম, মানে অন্যরকম একটা ভীষণই ভালো লাগলো আর কি সিস্টেমগুলো। তারপরে আমরা চলে আসলাম কিন্তু উপরে, এখানে সুন্দর করে ফুলের টপ টপ লাগিয়ে রেখেছেন, তার সাথে হালকা সুরে ঠাকুরের কিন্তু গানও হচ্ছিল, খুব সুন্দর সুন্দর, মানে আলাদা রকম একটা ভাইব। তো চলো একটুখানি ঘুরে ফিরে আমরা চলে যাব এখন নিচে। আর আমাদের সাথে সাথে দেখো আবিরবাবু তো ভীষণই এক্সাইটেড, ও আমাদের থেকে বেশি এক্সাইটেড, ঘুরে ফিরে বেড়াচ্ছে নিজের মনের আনন্দে। দারুণ, শান্তি শান্তি। আয়ুষ আবির চলো হাত ধরো, হ্যাঁ আসো বলে আসো, কি দারুণ না। ও আমাকে পুরো স্কুলটা কিন্তু ঘুরে ফিরে সুন্দর করে দেখাচ্ছিল, কোথায় কি আছে বলে দিচ্ছিল। দেখো এদিকটায় আবার যে মহান ঋষিগুলো ছিলেন, ওনাদের কিন্তু মূর্তি সুন্দর করে বানিয়ে সাজিয়ে রাখা হয়েছে। একটু সামনে গিয়ে আমরা কিন্তু দেখতে পাবো বিশ্বকর্মা ঠাকুরের একটা মন্দির আছে, সেখানে খুব সুন্দর একটা কথা লেখা আছে। বিশ্বকর্মা বাবার মন্দিরের পাশেই কিন্তু আবার পাকশালা রয়েছে, একটা কাঁচা রান্নাঘর, খুব সুন্দর, সেখানে কিন্তু রান্না বান্না করা হয়, কাঠের জ্বালানি রয়েছে, তার পাশে আবার গোয়াল ঘর রয়েছে যেখানে গরুগুলোকে রাখা হয়। দারুণ দারুণ কি বলবো, এই যে ইনি গরু টরু সব কিছু দেখাশোনা করেন, তো উনি বলছিলেন তো এখানে সব কিছুই যখন দেখাশোনা করতে হয় আমাকে সারাদিন থাকতেই হয়, তো ভাবছি ফ্যামিলিও এখানটাতেই নিয়ে আসবো।
তো উনি বেশ মিশুকে আর কি এখানকার দেখাশোনা করেন। ওনার সঙ্গে এই যে আমার ফ্রেন্ড তো চেনা জানা না, গল্প করছিল তাই শুনছিলাম। তো এদিকে লাকড়ি টাকড়ি আছে। ও তো আমার ফ্রেন্ড কি করে বলছিল আমরা কি খাবো, তো বলছে রান্না করো, ওই যে ওখানে চাল ডাল লাকড়ি সব আছে, রান্না করো, রান্না করে খাও। তো দারুণ ব্যবস্থা এখানে সব কিছুই। আর দেখো বাগানের কিন্তু মালি কিন্তু খুব সুন্দর করে কিন্তু ঘাস টাস তুলে দিচ্ছে, ফুলের গাছের বা বিভিন্ন গাছপালার কিন্তু যত্ন পরিচর্যা করছেন। কি বলবো, মনে হচ্ছে একটা পার্কে এসেছে। এত সুন্দর চারিদিকে ফুল ফল গাছপালা সবজি ক্ষেত এইসব দিয়ে এত সুন্দর করে সুসজ্জিত রয়েছে স্কুলটা। ভীষণই ভালো লাগলো আমার। তো নামটা যেন একদমই পরিপূর্ণ হয়েছে। এখানে দেখো লাইট দেওয়া আছে, রাত্রেবেলা লাইট জ্বালিয়ে দেওয়া হয়। উপরে আবার শিম গাছ, শিম হয়েছে, এইসব দেখিয়ে দিচ্ছিল আমার ফ্রেন্ড। এই সুপুরি বাগান, নারিকেল গাছ, এই দেখো অনেক কিছু। কলা বাগানটা থেকে নাকি কলা তুলে তুলে যখন কলা হয় বাচ্চাদেরকে দেওয়া হয় টিফিনে। লিচু, পানি ফল, এই সমস্ত কিছু। সোনুদের স্কুলটাও ভীষণই সুন্দর, আমি সেভাবে কখনোই দেখাই না। সামনে এটাতে প্রচুর ফুলের গাছ টাছ দিয়ে সুসজ্জিত, আর তারপর সামনের একটা আলাদা লুক তো রয়েইছে। আর বাইরেটা দেখে বোঝা যায় না যে ভিতরে কিন্তু আরও অনেকটা জায়গা জুড়ে স্কুলটা। ভিতরে একটা অনেক বড় মানে খোলা মঞ্চের মতো রয়েছে, খোলা জায়গা রয়েছে, যার ভিতরে মিটিং টিটিং হয় যখন তখন ওখানে আমাদেরকে বসানো হয়। তো এটা বিশাল বড় একটা জায়গা। বাইরে থেকে মনে হয় খুবই মানে ওইটুকু এরিয়াতেই বোধহয় স্কুলটা, কিন্তু যখন ভিতরে ঢোকার পরে দেখি যে মাঝখানে একটা বিশাল বড়। দাদামণি কেটে থাকে ও দুইজনে ছোট গাড়ি ও, মানে সেদিনকার জন্য। যতক্ষণ আসেনি যতক্ষণ ছোট লাগে। হ্যাঁ তারপর আসার পরে দেখবেন বাড়ি যাওয়া লাগবে না, চলো ঘুমাই গিয়ে। হ্যাঁ, রাত্রি হয়ে গেছে। ওই দিকটা হয়ে যায় কি জানি খোলা জায়গা আছে যেখানটাতে কিন্তু কোনো সেরকম মিটিং হলে আমাদেরকে ওখানে বসানো হয় বা ওখানে বাচ্চাদের প্রেয়ার টেয়ার করানো হয়। আবার বাইরের দিকে মাঠ তো আছেই যেখানে খেলাধুলা করার জন্য সমস্ত কিছু রয়েছে বাচ্চাদের। তো ওটার লুক একটা আলাদা রকম ওই স্কুলটার। বা দিল্লিতে যখন পড়িয়েছিলাম ওটার আলাদা একটা লুক ছিল, মানে ওটার আলাদা একটা সৌন্দর্য আর এটার আলাদা একটা সৌন্দর্য। মানে প্রত্যেকটা স্কুলেই সুন্দর হয়, কারণ এইটা একটা এমন পবিত্র জায়গা যেখানে আমাদের দেশের ভবিষ্যৎ গড়া হয়। তো ভীষণই মহামূল্যবান আর শ্রদ্ধেয় স্থানটা হচ্ছে আমাদের বিদ্যালয়। তো সমস্ত স্কুলেই ভীষণ সুন্দর আর অতুলনীয়। ঠিক সেরকমই এই একটা স্কুল দেখলাম আমি, যেটাও ভীষণই সুন্দর। আর যারা বাংলা মিডিয়ামে ভালো স্কুলে দিতে চায় তো তাদের জন্য এটা কিন্তু একটা আদর্শ স্কুল হতে পারে। ভীষণই সুন্দর ব্যবহার, খুব ভালো লাগলো। প্রত্যেকটা স্যার ম্যামই কিন্তু খুব সুন্দর কথা বলেন আর কি, এরকম না যে কোনো ভাব নিয়ে আছেন বা কিছু, এরকম না, একদম খোলামেলা সবার সঙ্গে কথা। এই যে হেড দাদামণি আছেন উনিও খুব সুন্দর গল্প করলেন, বলছেন প্রত্যেকটা দিন তো একই রকমই চলছে, আজকে এই যে একটা খাতা দেখার দিন, আলাদা রকম একটা দিন হলো। আর আমাদেরকে আবার তার সঙ্গে ইনভাইটও করলেন যে সরস্বতী পুজোয় আসবে, গরম গরম খিচুড়ি খাবে। খুব ভালো লাগলো সবার ব্যবহার, সবার কথাবার্তা, সবাই কথা বলে আর কি। এখন আমরা একটু চাটা খাবো, চানাচুর খেয়ে বেরোবো। পরবর্তী অংশটা না হয় পরের ব্লগে দেবো, নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। আজকে তবে আসছি, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা। টাটা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।